আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। স্যার আমাদের একটা সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের যে প্রথম চ্যাপ্টারটা প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যার সেই পিডিএফটা তো অনেক বড়। তো স্যার আমাদের তো নেটে প্রায় প্রবলেম থাকে, অনেকে ডিসকানেক্ট হয়ে যাই। তো এখন স্যার আপনি তো কিছু জিনিস স্কিপ করে পড়িয়েছেন, আর ওখানে তো একটা টপিকের পরে স্যার অনেকগুলো এক্সাম্পল, তো আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে যে আমরা কোন কোন টপিকগুলো আসলে পড়েছিলাম। তো স্যার আপনি যদি একটু পিডিএফটা একটু আমাদেরকে রিভিউ করে টপিকগুলো আরেকবার বলে দিতেন যে কি কি পড়তে হবে আর কি কি স্কিপ করব, তাহলে স্যার ভালো হতো একটু। কারণ স্যার রাইট ডাউন দেখতেছি করো কোন কোন, আচ্ছা তোমাদের কোন কোন জিনিসগুলা এরকম রিভিউ বা ইয়ে করতে হবে ওগুলো, বা রিভিউ তো হবে না, রিভিউ করা যাবে না, সময় না কম। স্যার, মানে শুধু কোন কোন টপিকের জিনিসগুলো এরকম নামগুলো, তোমাকে আবার স্যার টপিকের নামগুলো রাইট বললেই টপিকের হবে। নামগুলো আরেকবার বলে দিলে ভালো হতো। জি স্যার, পুরোটা রিভিউ রাইট করতে হবে না। এটা আমাদের ওইটা প্রিন্ট দিতে প্রবলেম হচ্ছে টপিকস এর নামগুলোর জন্য। আচ্ছা এটা কালকে বলো, কালকে ওটা আগে রাইট ডাউন করো যে কোন কোন চ্যাপ্টার গুলো এরকম বলে দিতে হবে, ঠিক আছে? কালকে বলে দিব, আজকে আমরা ইউজুয়াল ক্লাস চালিয়ে যাই। সেই জন্য আমাদের অনেক কিছুই স্যার বুঝতে প্রবলেম হয়। কি কি বুঝতে প্রবলেম হয়? এক্সাম্পল গুলো একটু ফিশারি রিলেটেড হইলে বেশি ভালো হইতো। আমি ফিশারি রিলেটেড তো বলে দিচ্ছি। এখন তুমি কোনো তো ফিশারি রিলেটেড এক্সাম্পল পাবা না, আর আমার কাছে যদি ওরকম ফিশারিজের ডাটা থাকতো তাহলে এক্সাম্পল গুলো ফিশারি রিলেটেড দিতাম। এখন কিন্তু এই যে আমি তোমাদের যে এক্সাম্পল দেই, আমি নিজে যেগুলো বলে দেই সেগুলো কিন্তু তোমাদের ফিশারির সাথে আমি রিলেট করে দেই, যে মানে দুই একটা এক্সাম্পল ফিশারিজ থেকে দিয়ে দেই, ঠিক আছে? তার যখন এই ধরনের ফিল করবা ঠিক তখনই আমাকে বলবো আর কি, ঠিক আছে? দরকার হয় আমি তোমাদের কাছ থেকে স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না স্যার। মানে ফিশারি রিলেটেড প্রবলেম নিয়ে আমি এখন নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি কি এখন? হ্যালো, না শোনা যাওয়ার কথা, আমার নেট তো ঠিকই আছে, সব ঠিক শোনা যাচ্ছে স্যার। ঠিক ওকে আছে, এখন বোঝা যায়? জি স্যার। আচ্ছা দেখো, এখন এই ওই তখন আমাকে একটু করবো আর কি, করবো তোমাদের প্রবলেম হলে তখন আমাকে বলবো। যেমন এই যে নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি কি বলো দেখি, বলো, এগুলো তো দ্রুত উত্তর দিতে হবে। মিউ আর সিগমা। রাইট, থ্যাংক ইউ। মিউ সিগমা হলো নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার, আর এটা স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল যখন করি তখন z ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, অর্থাৎ এক্স এর প্রত্যেকটা ভ্যালুকে এইরকম ট্রান্সফরমেশন তার মিন দিয়ে বিয়োগ করবো এবং সিগমা দিয়ে ভাগ করব, ভাগ করে যে ভেরিয়েবলটা পাবো সেটা হলো জেড, এবং এটা হলো জেড এরই একটা ডিস্ট্রিবিউশন এখানে দেখানো হয়েছে। এবং জেড যে ডিস্ট্রিবিউশন পরে ফলো করে সেটা হলো নরমাল উইথ মিন 0 এন্ড ভেরিয়েন্স 1, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, এবং তার থেকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে চাচ্ছি। এখন ধরো যে তুমি পুকুরে মাছ চাষ করছো, ঠিক আছে, অথবা কোথাও মাছ চাষ করছো, এখন তুমি মাছগুলো ধরবা, ঠিক আছে? এখন মনে করো তুমি মাছগুলো ধরবা, এখন মাছ ধরতে গিয়ে তাহলে তুমি এটা বের করতে পারো না যে এই মাছটা আমি কখন যদি 1 থেকে 1.5 কেজি হয় এবং তার প্রবাবিলিটি, হ্যাঁ স্যার মাঝে কল ড্রপ গেছিল। যায়নি হ্যাঁ আসলে হ্যাঁ বলো বলো।
স্যার শুনতে পাইনি, আপনার কোশ্চেনটা শুনতে পাইনি। আচ্ছা, আসলে এই ধরনের সমস্যা তোমাদেরও হচ্ছে, আমারও হচ্ছে। এগুলো আসলে কি করার, এখন কিছুই করার নেই। এগুলো আমিও কিছু করতে পারবো না, তোমরাও কিছুই করতে পারবো না। তো যাই হোক, আমি যে এক্সাম্পলটা আমি বললাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনে তোমার যে একটা কোশ্চেন, ধরো যে তুমি পুকুরে মাছ চাষ করছো, সাপোজ তুমি একজন মানে মাছ চাষ করো তুমি নিজে তোমার নিজের পুকুরে। এখন তুমি তোমার কি টার্গেট থাকবে, যে তুমি মাছকে খাবার দিবা, তোমার তোমার গেইন কি, প্রফিট করা, তাই তো? তুমি মাছকে খাবার দিবা এবং মাছকে ছোট থেকে বড় করবা। তোমার টার্গেট থাকবে যে 6 মাসে বা 1 বছরে আমি যে পুকুরে মাছগুলো ছাড়লাম, বা ধরো রুই ধরলাম, সাপোজ যে রুইয়ের কেজি মানে 2 থেকে 2.5 কেজি হবে 1 বছর পরে, 2 থেকে 2.5 কেজি হবে। তার প্রবাবিলিটি যদি এরকম হয়, প্রবাবিলিটি যদি 0.95 হয় এবং 2 থেকে 2.5 কেজি রেঞ্জের মাছ হয়েছে, তখন আমি মাছটাকে সেল করব। এইটা একটা এক্সাম্পল। স্যার আরেকবার বলেন। নরমাল ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল আমি তখন দিই। তাহলে না নরমাল ডিস্ট্রিবিউশন করে না? স্যার এত বললে তো আমাকে এত রিপিট শুনতে করতে গেলে পারি নাই। স্যার রুইয়ের কেজি, তারপর আর কিছু শুনতে পাইনি। আবার কল ড্রপ হয়েছে আপনার স্যার। কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। স্যার আপনার আপনার কথা কথাগুলো কেটে কেটে আসতেছে। কেটে যাচ্ছে আর এখন ম্যাথ যদি এভাবে কেটে কেটে আসে তাহলে বুঝতে অনেক কষ্ট হয়, মানে বোঝাই যায় না, কষ্ট হয় কি বোঝাই যায় না, স্যার কিছুই বুঝি না। একটু ঝামেলা এই বিষয়গুলো। এখন আমি তো রেডি করছি আজকে আর একটা মাঝে মোবাইল। মাঝে আপনার কথা অনেক ফাস্ট হয়ে যায়, অনেক ফাস্ট শোনা যায় আর মাঝে মাঝে শোনাই যায় না। স্যার বুঝতে অনেক কষ্ট হচ্ছে, মানে কিছুই বুঝতেও পারছি না। এভাবে পড়লে তো স্যার পরীক্ষায় ফেল করব। এখন কি করব আমি, বলো দেখি। আমি তো এখন এই নেট কি, তো নেটও তো আমি করতে পারি, কন্ট্রোল করতে পারি না। নেটে যতটুকু যেভাবে আসছে এই প্রবলেমগুলো তোমরাও ফিল করতেছো, আমিও করতেছি। রিলেটেড সাবজেক্ট গুলো তাও চলে, কিন্তু এইভাবে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট গুলো এইভাবে পড়াইলে তো স্যার আমাদের মাথার উপর দিয়ে যায়, কিচ্ছু পারি না। কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা স্যার যাই হোক, অনলাইন ক্লাসে অনেক প্রবলেম হচ্ছে। আর কি করব বলো, আমি তো স্ট্যাটিস্টিকটা অনলাইন কিছুই ক্লাস করতে না পারবো হলে না। ভালো হতো। জি স্যার, স্ট্যাটিস্টিক্সটা অনলাইনের জন্য মানে একদমই ঠিক না, এটা আচ্ছা বোঝাই যাই যায় না হোক, কিছু। পরীক্ষা হওয়ার সময় তো আমরা আরো একটু আলোচনা করব, তাই না? আরো আলোচনা করব। আর শোনো, তোমাদের এই যে এই সপ্তাহে তোমরা একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও, যে আমরা একটা কুইজ অ্যাসাইনমেন্ট এই টাইপের কিছু করবো আর কি। তো এখন দেখো, যে আমি তোমাদেরকে যে এক্সাম্পল নরমাল ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে তোমরা কিভাবে ইন্টারপ্রিটেশন এবং এটাকে কিভাবে কাজে লাগাবা সেই জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম। এবং সেটা বলেছিলাম যে তুমি একজন নিজে মাছ চাষি এবং তোমার চাষটা তুমি 1 বছর ধরে মাছ পোনা ছেড়ে মাছদেরকে খাওয়াইছো। এখন তুমি 1 বছর পরে সাপোজ তোমার এই রুই মাছগুলো মানে 2 থেকে 2.5 কেজি হলে তুমি রুই মাছটা বিক্রি করবা। তাহলে তুমি এটা কিভাবে বের করবা? প্রথমে তোমার পুকুর থেকে মাছের স্যাম্পল নিবা, তাই না? মানে এক জায়গায় থেকে একটা মাছ ধরলা, আরেক জায়গায় থেকে একটা মাছ ধরলা, আরেক জায়গায় থেকে একটা মাছ ধরলা, ধরে ধরে তাদের ওয়েট নিয়ে আবার তাকে রিলিজ করলা। রিলিজ করে সাপোজ তোমার স্যাম্পল সাইজ 100, তুমি 100টা মাছ ধরেছিলা। তাহলে 100টা মাছ আমরা তো ওই নরমাল ডিস্ট্রিবিউশন কি স্ট্যান্ডার্ড নরমালে ট্রান্সফর্ম করি। তাহলে 100টা নরমাল এই মাছের ওয়েটকে তুমি নরমাল ডিস্ট্রিবিউশনে ট্রান্সফর্ম করতে পারবা না। এই স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবলে সেটা হলো x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এই ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ করে সেটাকে নরমালে ট্রান্সফর্ম করলা। সাধারণত এখানে ওই মিউটা এবং সিগমার মানটা এটা প্রিভিয়াস স্টাডি থেকে বা কোনো একটা থেকে দেওয়া থাকে, বা দেওয়া না থাকলে স্যাম্পল থেকে ক্যালকুলেশন করে নিবা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে। তারপরে আমার প্রবাবিলিটি কি, যে কিভাবে স্যার কিভাবে করব, ওই যে আপনি স্যাম্পল থেকে মিন এবং ভেরিয়েন্স কিভাবে বের করব? কিভাবে বের করবা? স্যার এই এক্সাম্পলটা স্যার একটু ম্যাথ করলে ভালো হতো স্যার, এখন মানে বোর্ডে।
আমি তো কোর্সের কিছু শেষ করতে পারবো না, এভাবে তুমি বললে কিছুই শেষ করতে পারবো না। স্যার আমাদের অল্প পড়ান, কিন্তু স্যার যতটুকু বুঝি স্যার শেষ করলেন বাট কিছুই বুঝলাম না, তাহলে সেই শেষ আর দিয়ে কি? আমাদের স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার আসলে এবারে। আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমরা কিছুই বুঝতেছি না। এটা কি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন না? আমাদের পড়াশোনা করতে হবে। এটা তো এটা এফ অফ এক্স, এফ অফ জেড, এটা নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন তো, তাই না? আচ্ছা, এখন আমরা ওই এটাকে এক্স কে যদি আমরা ট্রান্সফর্ম করি, এক্স ইকুয়াল টু মিউ মাইনাস ডিভাইডেড বাই সিগমা, এটা হবে হলো জেড। এইটার যে ডিস্ট্রিবিউশন সেটা হলো এইটা। তাহলে এক্স যখন ধরো কত কেজি, আমরা বলছি 2 কেজি থেকে 2.5 কেজি, তখন জেড এর মান পাবা দুইটা। ধরে নিলাম জেড এর মান এখান থেকে এই পর্যন্ত, এটা হলো 2 কেজিতে জেড এর মান, আর এটা হলো 2.5 কেজিতে জেড এর মান। স্যার তাহলে মিন আর সিগমার মান কি দেওয়া থাকবে কোশ্চেনে? দেয়া থাকবে, দেয়া না থাকলে তুমি ডাটা থেকে মিন আর সিগমা ক্যালকুলেশন করে নিবা, মিন এবং ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করে নিবা। এফ অফ জেড ডিজেড, এটা एग्जांपल করাইলে বুঝবা। এখানে মনে করো জেড এর মান কত কেজিতে বলছি, 2 কেজিতে, আর এখানে হলো জেড এর মান 2.2 কেজিতে। এটা ইন্টিগ্রেশন করলে যে এফ অফ জেড কিন্তু যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ফাংশন, এটা প্রবাবিলিটি করলে যে ভ্যালুটা হবে, সাপোজ তোমার একটা টার্গেট থাকতে হবে মানে 0.95, তার মানে 95% মাস এই রেঞ্জের ভিতরে চলে আসছে ওয়েট, তখন তুমি মাছটাকে সেল করবে, ঠিক আছে? অথবা 90% মাস এই রেঞ্জের ভিতরে আসলে তুমি তখন তাকে সেল করবে। তাহলে এই প্রবাবিলিটি যদি হয় 0.90, তার মানে এটাকে পার্সেন্টে কনভার্ট করো, তাহলে এটা 90% মাস ওই রেঞ্জে চলে গেছে, তখন তুমি এটাকে সেল করতে পারবে। তো এখন আমরা কিছু एग्जांपल দেখব। এই যে এটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে এটা বের করা যায়, এবং এগুলো एग्जांपल যখন আমরা করব তখন এগুলো আমরা দেখাবো। টু সলভ ফর পজিটিভ ভ্যালু অফ এ, এই যে এ পজিটিভ ভ্যালু অফ এ, লুক আপ এন্ড রিপোর্ট ভ্যালু অফ এফ অফ এ গিভেন অ্যাপেন্ডিক্স টেবিল এত। এটা আমি তোমাদেরকে দেখাবো। The probability of z 1.65 equal to 0.95, probability of minus 1.6, এই যে এটাও probability of z 1.65, এটা তার মানে কি, এই যে মাইনাস এই এর ভ্যালু যদি 0.65 হয়, তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 65 পর্যন্ত প্রবাবিলিটি, এটা বলা হয়েছে। এটাকে যদি এ কল্পনা করো, তাহলে এর প্রবাবিলিটি কত, এটা হলো 0.95। এটা আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিল থেকে পেতে পারি, সেই টেবিলটাও আমি তোমাদেরকে দেখাই। probability binomial আচ্ছা, এই নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমরা সেটা পেতে পারি। কিভাবে পারি আমরা পরে দেখাবো। এখন এই যে তাহলে জেড লেসার ইকুয়াল টু মাইনাস 1.65, তার পর্যন্ত প্রবাবিলিটি কত হবে সেটা কিন্তু এই যে মাইনাস এফ অফ মাইনাস এ সমান কত, এগুলো কিন্তু মানে দেখানো হয়েছে। এই যে এটা যদি এফ অফ এ হয়,
তাহলে এফ অফ মাইনাস এ সমান কত, এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এগুলো করে আমরা এই প্রবাবিলিটিগুলো পেতে পারি। কিভাবে পাই, এই যে টেবিলটা হোক, এই দেখো এটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল, ভ্যালুস রিপ্রেজেন্ট এত জেড স্কোর কত, এটা ছিল 1.65 তাই না, এই যে 1.6 এই যে 5। স্যার এই সমস্ত নাম্বার কি মুখস্থ করতে হবে? আরে না, এই টেবিল আমরা তোমাদের দিব, এটা মুখস্থ করা যায়? স্যার সেটাই তো, স্যার এটা কি তোমরা কোশ্চেন দেওয়া বেসিক থাকবে? ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো, কোশ্চেন দেখলেই বুঝবা। দরকার এক কোশ্চেন আমরা আমি লিখে তোমাদেরকে দিব নি। স্যার আমাদের সাথে সাথে একটা করে কোশ্চেন সলভ করালে মানে সহজে ইজিলি বোঝা যাবে। দিব এই সপ্তাহে দিব তোমাদেরকে। এই যে 1.6805 তার প্রবাবিলিটি হলো 0.95। এই যে এখানে দেখো, এই যে 0.995, এই 0 সামথিং ছিল, এটা আনে নেই। ঠিক এই যে এখানে এইটা ওই টেবিল থেকে পাবা -1.65 স্যার নমুনা কোশ্চেন আর অ্যানসার দিলে আমরা একটু বুঝতে মানে সুবিধা হইতো আর কি, এভাবে আচ্ছা আমরা বুঝতেছি দিব। না। আরে তোমাদেরকে সাগরে আমি ফেলে দেব না তো। তোমাদেরকে নাম্বার পাওয়ানোর ব্যবস্থা তো আমার টেবিলটা দেখে ভয় স্যার লাগে। এত ভয়, স্ট্যাটিস্টিক্স নিয়ে খুব ভয় লাগতেছে। স্যার অসুস্থ লাগতেছে। আচ্ছা যাই হোক, শোনো, তোমরা এইভাবে কথা বললে আমি ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে, সেটাও যেমন চেষ্টা করতে হবে, এবং আমারও চেষ্টা থাকবে তোমাদেরকে বুঝিয়ে তোমাদেরকে অ্যান্সার আনতে, তাই না? স্যার আমাদের সেটা। কোশ্চেন গুলি কি ম্যাথ টাইপের থাকবে সবগুলি? সবই থাকবে। স্যার ম্যাথের এক একটা করে নমুনা দিলে ভালো হয় স্যার। দিব তো, সেগুলো অ্যাসাইনমেন্ট দিব, দিব, আমি বললাম তো এই সপ্তাহে সেগুলো তোমাদেরকে ট্রাই করাবো। স্যার কুইজ নেওয়ার আগে দিলে ভালো হতো, কারণ স্যার কুইজে দিলে তো পরে স্যার আমরা বুঝতে পারবো না। তাই দিব, যাও, কালকে আমি তোমাদেরকে নেটে স্যার আমাদের এবার মানে ম্যাথ টার্ম ছিল তো ওই জন্য ম্যাম আমাদের শুধু অ্যাসাইনমেন্ট করাইছে, কারণ স্যার অনলাইন ক্লাসে ম্যাথ আর যতটুকুই বোঝা যায়। স্যার আপনি মানে অ্যাসাইনমেন্ট দেন স্যার, কুইজ না নিলে একটু ভালো হইতো স্যার, এমনিতেও তো মানে ম্যাথ অনলাইনে স্যার বুঝতে একটু সমস্যা হইতেছে। জি স্যার। এই কোর্সটা তোমাদের ইচ্ছা মতো চলবে না, আমি তোমাদেরকে অ্যাক্সেস দিছি বলেই এত বেশি কথা বলো না, এখন চুপ থাকো, আমাকে ক্লাস নিতে দাও, ঠিক আছে? আর আমি তোমাদেরকে তো দেখবই, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো এখন এই 1.6 -1.65 জেড এর ভ্যালু কত এখানে দেখো, জেড লেস অর ইকুয়াল টু -1.65, লেস অর ইকুয়াল টু অর্থাৎ -1.65 থেকে এর নিচের দিকে ইনফিনিটি পর্যন্ত তার প্রবাবিলিটি কত হবে সেটা বের করতে হবে। সেটা এখন দেখো -1 এই যে 1.6 এখানে আছে না, এই যে জেড এর ভ্যালু, এই যে জেড দেখো, এটা বোঝার চেষ্টা করতে হবে, তো না বোঝার চেষ্টা করে কথা বললে হবে না। এই যে জেড, এটা জেড ডিস্ট্রিবিউশনের টেবিল, একটা স্ট্যান্ডার্ড জেড ডিস্ট্রিবিউশনের টেবিল, এই হলো জেড এর ভ্যালু। তুমি জেড এর ভ্যালু খোঁজা, কোথায় আছে তোমার -1.65 এবং সেটা 65, তাহলে 5 পর্যন্ত আমাকে যেতে হবে। 5 কোথায় আছে, এই যে এদিকে দেখো, এখানে 5 আছে, তাহলে -1.6 এখানে 5 আছে, এই যে এই ভ্যালুটা হলো সেই প্রবাবিলিটি, ঠিক আছে? এটা হলো পিপল। তাহলে সাপোজ ধরে নাও যে তোমার এই ওই পুকুরে, ওই যে এক্সাম্পলটা আমরা দিলাম, মাছের ওয়েট 2 কেজি থেকে 2.5 কেজি হয়েছে, তার প্রবাবিলিটি হলো 0.049। তার মানে কি খুবই কম সংখ্যক, এটা পার্সেন্টে কনভার্ট করো, তার মানে এটা হলো অনলি 4%, 4 to 5% ফিশ গেইন ওয়েট 2 to 2.5 কেজি, ঠিক আছে? তাহলে তার আমি বিক্রি করবো না। আচ্ছা, যদি এই প্রবাবিলিটিটা হয় 0.95, 100% এ কনভার্ট করো, মানে ইট ইজ 95%, তার মানে 100টা মাছ ধরলে তোমার 95টা মাছই হবে হলো ওয়েট হলো 2 থেকে 2.5 কেজির মতো, তার মানে তোমার গেইন বা ম্যাক্সিমাম গেইন করার সময় এসেছে, তখন তুমি মাছটা সেল করে দিবা, এই আর কি এক্সাম্পল। এটা হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। শুধু বুঝি না বললে তো হবে না, স্পেসিফিক জায়গায় কোশ্চেন করবো যে এখানে বুঝতেছি না, তখন আমি বোঝাবো, ঠিক আছে? আমার দায়িত্ব এইটা, তোমাদেরকে ইয়া করা। আচ্ছা দেখো এখন এই যে এগুলো এই প্রবাবিলিটিটা ওইভাবে ক্যালকুলেশন করছে, এখানে এই জিনিসটা তুমি প্রিন্ট করে তুমি যদি এগুলো দেখো, একটু ইয়া করো, নিজে প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে আর কি।
আচ্ছা, এই যে এটা ওই আগের মতো আগে ফাংশনটাই এখানে আগে ছিল কি probability of z less or equal to a, তার মানে the probability of z minus infinity থেকে a, মানে এই যে less or equal to মানে কি এটা যদি আমাকে বোঝাইতে হয় তাহলে তো আর মানে আমি কিছুই করতে পারবো না, কারণ এগুলো তোমরা অনেক আগে করে আসছো। এখন বলো, এখানে বলা আছে probability of z greater or equal to a, if a is here then probability function of z এর probability কোন পর্যন্ত যাবে, প্লাস a থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই যে দেখো এটা a থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এটাকে যদি এই যে এরকম ফাংশনালি এভাবে লেখা যায় a থেকে প্লাস ইনফিনিটি স্যার এটা এখন 1.5 হলো কেন? ওই যে এটার আগের লাইন। জি স্যার এটা সেটা আমি দেখতেছি আর কি f of z greater or equal to 1.5 greater or equal to 1, ও তার মানে এটা কি এই যে এখানে আছে এটা যদি পজিটিভ ভ্যালু হয়, সাপোজ a কে ধরো হলো এই প্লাস 1.5, তাহলে মাইনাস 1.5 কোথায় হবে, কারণ এটা সিমেট্রিক্যাল কার্ভ, এই যে এখানে থাকবে এই ভ্যালুটা, এখানে থাকবে জি না, স্যার এই পাশে ঠিক জায়গায় হ্যাঁ থাকবে। এইখানে থাকবে। এখন এইখান থেকে যদি তুমি প্লাস ইনফিনিটি থেকে প্রবাবিলিটি ক্যালকুলেশন করো, যেটা হবে এইখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্রবাবিলিটি উইল বি ইকুয়াল। এন্ড দ্য কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা?
কারণ এটা সিমেট্রিক্যাল কার্ভ। এটা সিমেট্রিক্যাল না হলে এটা সম্ভব না, যদি সিমেট্রিক্যাল হয় দেন ইট ইজ পসিবল। কারণ হলো যে এই এ থেকে এই পর্যন্ত যে প্রবাবিলিটি সেটা কিন্তু 1.93, তাহলে এ এখানে যদি মাইনাস এ হয় এখান থেকে প্লাস ইনফিনিটি প্রবাবিলিটিও 0.193 হবে। কারণ জাস্ট হলো এটাকে যদি ফোল্ড করো এরিয়া তো সমান, আর সমান যদি এরিয়া হয় তার প্রবাবিলিটি সমান হবে, যেহেতু এটা সিমেট্রিক্যাল কার্ভ সেই জন্যই এটা লিখেছে এখানে। স্যার সবার ক্ষেত্রে কি এটাই হবে? না, যদি কার্ভ সিমেট্রিক্যাল হয় তখন এটা হবে। এটা হলো যখন তুমি এই যে প্রবাবিলিটির ভ্যালুটা এইখানে জেড এর যে প্রবাবিলিটির ভ্যালুটা ক্যালকুলেশন করে টেবিলটা তৈরি করা হয়েছে, সেই টেবিলটা হলো স্ট্যান্ডার্ড জেড এর মানে নরমাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ফলো করে, ডিস্ট্রিবিউশন ফলো করে, সিমেট্রিক্যাল কার্ভ ফলো করে এই টেবিলটা করা হয়েছে। এখন তুমি তোমারটা এক্স্যাক্টলি তো সিমেট্রিক্যাল হওয়া সম্ভব না বাস্তবে, ঠিক আছে, কিন্তু তোমারটার প্রবাবিলিটি ক্যালকুলেশন করার জন্য তুমি এটার হেল্প নিবা, ঠিক আছে, কিন্তু তোমার প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে হবে তোমার ডাটা দিয়ে, সেই ক্ষেত্রে এটা এক্স্যাক্টলি সেম হবে না। কিন্তু যখন তুমি প্রবাবিলিটি নিতে যাবা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের টেস্ট করার জন্য বা কোনো কিছু তোমার ডিস্ট্রিবিউশনকে কম্পেয়ার করার জন্য, তখন তোমার স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিলটাকেই ফলো করতে হবে। সেই জন্য স্যার আমাদের যখন ম্যাথ থাকবে তখন তো এটা দেওয়া থাকবে না টেবিলটা, তখন কিভাবে? এটা দেয়া না থাকলে তুমি কি এটা ক্যালকুলেশন করা সম্ভব? তুমি কেন, আমি কি সম্ভব? আমি কেন, বিশ্বের যত বড় স্ট্যাটিস্টিশিয়ান আছে, মানে আমি তো চুনোপুটি, তার কি সম্ভব এটা ক্যালকুলেশন করা? সম্ভব না। তবে ক্যালকুলেশন করতে পারবে যখন সে কম্পিউটারে সাহায্য নিবে, একটা প্রোগ্রামিং করবে, তখন এটা পারবে। এখন সেটা কি পরীক্ষার মধ্যে সম্ভব? প্রোগ্রামিং করা সম্ভব না। তুমি তো ফিশারিজের ছাত্র, তুমি কি প্রোগ্রামিং করবা না? তাহলে কি করব, তুমি এটা তোমাকে প্রোভাইড করতে হবে, করা হবে পরীক্ষার হলে। এই হলো নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিল, এইখান তুমি হেল্প নাও এখান থেকে, রাইট? জি স্যার। আচ্ছা, এই যে দেখো, আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে বাস্তবে দিলাম সেটা হলো, মনে করো এটা 2 কেজি, এটা হলো 2.5 কেজি, এ হলো 2 কেজি, বি হলো 2.5 কেজি। এর মধ্যে তোমার সমস্ত মাছের কত পার্সেন্ট মাছের ওয়েট পড়বে তার প্রবাবিলিটি বের করার জন্য এই যে ডিস্ট্রিবিউশন তুমি ইউজ করতে পারো। তাহলে তুমি ওইটা কি হবে, এই যে এখানে হবে জেড এর মান হবে, এ হবে কি হবে 2 কেজি, 2 কেজি মানে এটাকে জেড এ ট্রান্সফর্ম করলে যেটা হবে, যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হলো এ, আর এই 2.5 কেজিকে জেড এ ট্রান্সফর্ম করলে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হলো বি। এবং এটাকে যদি এই ফাংশনের যদি প্রবাবিলিটি তুমি ক্যালকুলেশন করো এই জেড ডিস্ট্রিবিউশন ইউজ করে, তাহলে যে প্রবাবিলিটিটা পাবা সেটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি বুঝতে পারবা যে এত পার্সেন্ট ফিশ গেইন ওয়েট from 2 kg to 2.5 kg। তার মানে যেমন 95% ফিশ এই গেইন ওয়েট ওয়েট গেইন করছে। এখন আমাদের এই মাছটা বিক্রি করার অপটিমাম টাইম জাস্ট আমি সেল করে দিলাম। এই আর যদি তা না হয়ে থাকে যে না এত পার্সেন্ট মাছ ওয়েট গেইন করে না, তখন যে তুমি খাবার ভালো দিবে আর কয়েকটা দিন ওয়েট করবে তাহলে বিক্রি করবে। এই আচ্ছা, তাহলে স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা যে টেবিলটা দেখলাম ওইখানে 1.5 এর ক্ষেত্রে আমরা হচ্ছে 0.93 নিলাম। স্যার আমরা শুরুতে ওই যে মানে এইটাই মানটা কেন নিলাম? এখানে তো স্যার আরো অনেকগুলা ওই রোতে মান আছে, যেমন 0.01, 0.02, এগুলোর ক্ষেত্রে না নিয়ে আমরা স্যার 0.00 তে কেন নিলাম? সেটা মানে বুঝি না। এই যে এটা জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা হলো আফটার ডেসিমাল, আফটার ডেসিমাল মানে ডেসিমালের পরে এখানে দেখো তো কয়টা ডিজিট আছে? একটা সিঙ্গেল ডিজিট। জি স্যার। সিঙ্গেল ডিজিট আছে জি না? স্যার। 1.5 ডেসিমালের পরে এখানে কয়টা ডিজিট ছিল? 1.5, এই একটা ডিজিট আছে, এরপরে কোন ডিজিট আছে? না স্যার। আচ্ছা আসো, এর আগে কোনটা জানো নিছিলাম? এর আগে কিন্তু নিছিলাম 1.65। তখন কোন ভ্যালুটা নিছিলাম? এই যে ভ্যালুটা 65 মানে 1.65 মানে কি 6 এর পরে পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে, তার একটা ডিজিট হলো এখানেই দেওয়া আছে আর একটা ডিজিট এই যে এই রোতে দেওয়া আছে।
এই যেখানে কলাম ওয়াইজ। তাহলে 65 কোথায় পড়ে? এই যে পয়েন্টে পড়ে। তখন আমি এই পরেটা নিব 0.95053। এখন ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা দেখি একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করব। তাহলে তোমাদের এই যে দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। এই অঙ্ক করে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা শেষ করব, অন্যদিকে যাব। The top 5% of the applicants as measured by GRE scores will receive scholarships. আচ্ছা, if GRE the score follows it follows normal distribution with mean 500 and variance 100 square. Now how high does your GRE score have to be a qualify for the scholarship? এই স্কলারশিপটা পেতে হলে জিআরই স্কোরটা তোমার কত লাগবে? এখানে লেখা আছে টপ 5% অফ দ্য অ্যাপ্লিকেন্টস উইল রিসিভ স্কলারশিপ। আচ্ছা, টপ 5% এখানে। তারপরে বলা আছে হাউ হাই ডাজ ইউর জিআরই স্কোর, মানে কত হইতে হবে? যে আমি ধরে নিলাম এই জিআরই স্কোর হতে হবে এক্স জিআরই স্কোর হলে আমরা হলো এই স্কলারশিপটা পাবো। এখানে x is greater or equal to 0.05 দেওয়া আছে। কেন দেওয়া আছে? টপ 5% পাবে। 5% কে যদি প্রবাবিলিটিতে কনভার্ট করো কত হবে? 0.05। তার মানে এখানে যে কন্ডিশনটা আমি এখন ম্যাথমেটিক্যালি লিখে ফেললাম, x হলো ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা স্মল x নাম্বার, স্মল x একটা নাম্বার, ওই নাম্বার পর্যন্ত যদি স্কোয়ার মানে স্কোর করে অথবা তার চেয়ে বেশি করে, তাহলে সে স্কলারশিপ পাবে। এবং সেটা কত পার্সেন্ট লোকে পাবে? 5% লোকে পাবে। তাহলে তার প্রবাবিলিটি কত? 0.05। এখন আসো ক্যালকুলেশনে। আমরা প্রবাবিলিটিটা কোথা থেকে পাই? স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিল থেকে পাই। তাহলে ইওর এক্স হ্যাজ টু বি ট্রান্সফার্ড ইনটু স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল। তাহলে জেড ইকুয়াল টু কত? এক্স ক্যাপিটাল এক্স মাইনাস মিউ। এই যে মিউ কোনটা? এই যে মিন ডিস্ট্রিবিউটেড অ্যাজ মিন 500 এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এই 100 স্কয়ারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 100। আচ্ছা, তাহলে এখানে জেডে আমি কনভার্ট করে ফেললাম একে। তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়ালো? and find z for the problem। এই প্রবলেমের জন্য এই যে জেড তার প্রবাবিলিটি, এটা কিন্তু যখন এটা করে ফেলবা তখন এটা স্মল জেড ভ্যালু চলে আসবে, গ্রেটার অর ইকুয়াল টু জেড হবে তার প্রবাবিলিটি 0.05। তাহলে এখন সেটা বের করো। f of probability z is greater or equal to z equal to 1 minus f of z লিখতে পারি আমরা। এটা হলো প্রিভিয়াস রুল থেকে আমরা জানি, ঠিক আছে? প্রিভিয়াস যে নিয়ম, ওই যে আমরা ফর্মুলা দেখে আসছি, ওখান থেকে আমরা পাই। আচ্ছা, তারপরে এটুকুর প্রবাবিলিটি কত আছে? f of z greater or equal to z যদি 0.05 হয় তাহলে 1 minus f of z equal to 0.05, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স 0.95, f of z equal to 0.95। এখন আসো f z এর মান, প্রবাবিলিটির মান যদি 0.95 হয় তাহলে z এর মান কত? এখানে আসো, এই যে 0.95 আমরা আগেই এটা ইয়ে করে রাখছিলাম, এটা হলো 0.95। যদি z এর মান, যদি প্রবাবিলিটি 0.95 হয় তখন z এর মান কত? 1.6, এই যে এখানে আছে 5, তাহলে 1.65। এখন আমরা বসালাম z এর মান হলো 1.65। নাও এই যে z এর মান 1.65 এখানে বসাও, এখানে বসাও। বসাইলাম, বসিয়ে এটা ক্যালকুলেশন করলাম, করে x সমান, এটা সিম্পল ক্যালকুলেশন, x সমান কত আসলো? 665। তার মানে কি জিআরই স্কোর যদি 665 অথবা তার চেয়ে বেশি হয় তাহলে ওই স্টুডেন্টটাই স্কলারশিপ পাবে। দিস ইজ আওয়ার ইন্টারপ্রিটেশন। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রবাবিলিটি থেকে জেটে যেতে পারি এবং জেট থেকেও
প্রবাবিলিটিতে যেতে পারি উইথ দ্য হেল্প অফ নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার আবার একটু বলেন। এখন তোমাকে কোশ্চেন করতে হবে যে কোথায় বলবো, পুরাটা তো বলা সম্ভব না, কোথায় বলবো সেটা বলো। স্যার ওই যে z = x - 500/100 এটা কিভাবে হইলো? আরে এই জন্যই তো বলি যে তোমরা আগেরটা দেখো না। আমি আগেই বলেছি জেড হলো স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল, এবং তোমার যে ভেরিয়েবলটা থাকবে এই যেটা, এটা কিসের, এই প্রবাবিলিটিটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবলের প্রবাবিলিটি। জেড যখন স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল, তার মানে তুমি অবজার্ভ এক্স যখন পাবা, তুমি যখন ওই পুকুর থেকে মাছ তুলে ওজন করে পাইলা, সেটা হলো তোমার এক্স ভেরিয়েবল, এবং সেই এক্স ভেরিয়েবলটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, কিন্তু তোমার প্রবাবিলিটি দেওয়া থাকে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবলে। এখন এই এক্স কে যদি স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবলে কনভার্ট করতে চাও, দেন ইউ হ্যাভ টু সাবট্রাক্ট এক্স বাই দ্য মিন, পপুলেশন মিন ডিভাইডেড বাই সিগমা। তাহলে এখানে কি আছে, এখানে কি বলা আছে, মানে ওই কি বলে জিআর স্কোর নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন 500 এন্ড ভেরিয়েন্স 100 স্কয়ার। তাহলে এখানে মিউ কত, সিগমা কত, সরি মিউ কত 500, সিগমা কত 100। 500। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় এখন এটা কনফিউশন থাকার কথা না। আচ্ছা, তো এখন আমাদের কোরিলেশন রিগ্রেশন একটু পড়া দরকার। তো আমরা কোরিলেশনটা শুরু করব। ও সরি, এখান থেকে করব না। যাই হোক, আমরা কোরিলেশন আমরা এখন ওই টেস্ট অফ হাইপোথিসিস স্টার্ট করব, কারণ কোরিলেশন এবং রিগ্রেশনে তোমার কিছু টেস্টের বিষয় আছে। টেস্ট অফ হাইপোথিসিস না বুঝলে সেটা বোঝা যাবে না আর কি, সেই কারণে আমরা টেস্ট অফ হাইপোথিসিস থেকে শুরু করব। বেসিক কনসেপ্টগুলো আমরা দেখব আর কি। টেস্ট হাইপোথিসিস or test of significance or significant test. Test of hypothesis is a statistical procedure to arrive at a conclusion or decision on the basis of sample to test whether the formulated hypothesis can be accepted or rejected in probability sense. Probability sense মানে যে আমরা এই যে কিন্তু প্রবাবিলিটি আমরা পড়লাম, তাই না? এই প্রবাবিলিটির উপর বেসিস করে এইসব ডিসিশনগুলো নিতে হবে। এবং আমরা হাইপোথিসিস করেছিলাম যে আমাদের মাছের কেজি যদি 2 কেজি থেকে 2.5 কেজি হয়, তাহলে আমরা তাকে বিক্রি করব। এটা হলো আমাদের হাইপোথিসিস। এখন এই হাইপোথিসিসকে টেস্ট করার জন্য আমরা হলো কিছু স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর ইউজ করে আমরা এই ডিসিশনে পৌঁছবো। এখন তাহলে টেস্ট অফ হাইপোথিসিস সেটা আমি ক্লিয়ার করছি। টেস্ট অফ হাইপোথিসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর, একটা স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি টু অ্যারাইভ অ্যাট এ কনক্লুশন অর ডিসিশন অন দ্য বেসিস অফ স্যাম্পল। স্যাম্পল মানে কি, ওই যে 100 পুকুর থেকে 100 মাছ নিলাম, সেই 100 মাছ হলো স্যাম্পল। অর্থাৎ যতগুলো অবজারভেশন আমরা ক্যালকুলেশনের জন্য নিব সেটাই হলো স্যাম্পল। অ্যান্ড টু টেস্ট whether the formulated hypothesis, এবং টেস্ট করতে হবে দ্য ফর্মুলেটেড হাইপোথিসিস, যে হাইপোথিসিসটা আমরা ধরেছি, ওই যে ধরেছিলাম যে মাছের কেজি এই রেঞ্জের ভিতরে হবে, সেটা সত্য কিনা, ক্যান বি অ্যাকসেপ্টেড, ওই আমাদের ওই হাইপোথিসিসটা ধারণাটা সত্য কি মিথ্যা, মানে অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড ইন প্রবাবিলিটি সেন্স, অর্থাৎ প্রবাবিলিটি সেন্সের মাধ্যমে ওটাকে আমরা সত্য কি মিথ্যা সেটা বলবো। এই টোটাল যে প্রসেস, এই প্রসেসটাকেই বলা হয় হলো টেস্ট অফ হাইপোথিসিস। এখন এটা আরো ক্লিয়ার হবে নিচে কয়েকটা টার্ম গেলে, ঠিক আছে? তাহলে হাইপোথিসিস কি, কারণ আমরা বলবো যে ফর্মুলেটেড হাইপোথিসিস,
অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড হবে। তাহলে হাইপোথিসিসটা কি এই টার্মটা জানা নেই, সেটা দেখি। Any statement or assumption regarding the or about the form of the distribution is called a hypothesis. অর্থাৎ কোন একটা বিষয় সম্বন্ধে বা কোন একটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বা তার প্যারামিটার সম্বন্ধে যদি আমরা একটা স্টেটমেন্ট দেই, একটা কিছু বলি, তাহলে সেইটাই হবে হলো হাইপোথিসিস। আচ্ছা, সেটাই হবে হলো হাইপোথিসিস। এখন নাল হাইপোথিসিস কি দেখো। Null hypothesis হলো any hypothesis which is picked up for testing is known as null hypothesis. এখন হাইপোথিসিস আমরা হলো যে কোনো একটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বা তার প্যারামিটার সম্বন্ধে আমাদের একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাই হলো হাইপোথিসিস। আমরা ওই যে ধরেছিলাম যে যে আমাদের সাপোজ আমরা যদি আরেকটা জিনিস বলি যে আমাদের পুকুরের মাছের কেজি যদি রুই মাছের কেজি অ্যারাউন্ড 2 কেজি হয়, মানে এভারেজ কেজি যদি 2 কেজি হয়, তাহলে আমরা এই মাছকে বিক্রি করে দিব। তাহলে সেটা আমরা কিভাবে যাব? যেতে হবে স্ট্যাটিস্টিক্যাল সেন্সে, সায়েন্টিফিক ওয়েতে। সায়েন্টিফিক ওয়েতে না গেলে সেটা হবে রং এবং বিজনেস হবে লস। তো সেই জন্যই আমাদের এভারেজ এই জিনিসটা টেস্ট করতে হবে, টেস্ট করে একটা পজিশন পৌঁছতে হবে। তাহলে ওই যে মিউ মানে কি? পপুলেশন প্যারামিটার। তার মানে আমাদের ওই স্যাম্পলের মাধ্যমে কি ধারণা করে নিতে হবে যে ওই টোটাল পুকুরের মাছের ওয়েট মানে 2 কেজি হয়ে গেছে, এটা আমাদেরকে টেস্ট করতে হবে। তাহলে ওই একটা পদ্ধতি বা মাছের ওয়েট সম্বন্ধে বা একটা ওই মাছের ওয়েটের ডিস্ট্রিবিউশন সম্বন্ধে একটা অ্যাজাম্পশন করে নিলাম না, যে এই 2 কেজি হলে আমরা মাছগুলোকে বিক্রি করব। দিস ইজ এ স্টেটমেন্ট, একটা হাইপোথিসিস। এখন যে হাইপোথিসিসকে আমরা টেস্ট করতে যাব সেই হাইপোথিসিসকে বলা হলো নাল হাইপোথিসিস। যেমন এই যে এটাকে ডিনোট করা হয় 80 দ্বারা, তাহলে আমাদের নাল হাইপোথিসিস যদি আমরা বলি যে আমাদের এই মিউ হলো ওই পুকুরের মাছের কেজি এভারেজ, যদি টোটাল মাছকে ধরে ওয়েট নেওয়া হয় তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হলো মিউ। আর মিউ 0 হলো আমরা যে ভ্যালুটা ধরে নিলাম যে 2 কেজি হলে আমরা বিক্রি করব, তাহলে মিউ ইকুয়াল টু 2, মানে টোটাল মাছের কেজি যদি 2 কেজি হয়, এভারেজ কেজি যদি 2 কেজি হয়, ওয়েট যদি 2 কেজি হয় এভারেজে, তাহলে বিক্রি করবো। তাহলে আমাদের নাল হাইপোথিসিস কি হবে? পপুলেশন, এটা হলো মিউ হলো ওই পুকুরের মাছের কেজি ইকুয়াল টু কত হবে? 2 কেজি। এটা যদি সত্য হয় তাহলে আমরা বিক্রি করব, মিথ্যা হলে বিক্রি করব না। তাহলে আসো, এটা হলো নাল হাইপোথিসিস। এইভাবে নাল হাইপোথিসিস ধরতে হয়, ঠিক আছে? এখন নাল হাইপোথিসিস কিভাবে ধরতে হয় সেটা ধরার জন্য আমি একটা কিছু এক্সাম্পল বলবো তোমাদের, সেটা ক্লিয়ার হবে। নাল হাইপোথিসিস ধরতে হয় অলওয়েজ পজিটিভলি, অলওয়েজ পজিটিভলি নাল হাইপোথিসিস ধরতে হয়। যেমন এই যে কেউ যদি কারো এগেইনস্টে আদালতে মামলা করে, সাপোজ জাজ যার বিরুদ্ধে মামলা করলো তার বিরুদ্ধে কি হবে? এফআইআর হবে। যে প্রাইমারি ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে না, সে এটার মধ্যে কিছুটা ইয়ে আছে বা আমার সন্দেহ আছে, তখন তাকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং অথবা আদালত তাকে নোটিশ দিবে যে আপনি আসেন, এই বিষয়ে আলোচনা হবে। তখন ওখানে একটা জাজ থাকে, জাজ ওই লোককে তখন কি ধরে নেবে বলো তো? ইনোসেন্ট অর গিলটি রিগার্ডিং দিস এলিগেশন, কি ধরবে বলো? কথা বলতে হবে তো। হ্যালো হ্যালো, হ্যাঁ কেউ বলো, কথা বলো। জি হ্যাঁ বলো, জাজ কি ধরে নেবে তাকে? ওই যার বিরুদ্ধে। কেন? স্যার দুইটাই ধরে নিতে পারে। দুইটাই তারপর স্যার প্রমাণের উপর ভিত্তিতে স্যার একটা ডিসিশনে পৌঁছাবে। রাইট, তাহলে দুইটাই ধরবে না। প্রথম জাজ বলবে হি ইজ ইনোসেন্ট, হি ইজ ইনোসেন্ট, প্রথম সে বলবে। আচ্ছা, এখন তুমি যদি বলো যে এই তুমি জাতীয় দলে ক্রিকেট খেলবে, সাপোজ তুমি ওখানে যে ক্লেম করলা
যে আমার এভারেজ এরকম স্ট্যান্ডার্ড ম্যাচগুলোতে আমার এভারেজ রান রেট 60, বা আমি এরকম ব্যাটসম্যান, তখন তারা কি করবে যে যদি বেটার ক্যান্ডিডেট হয় নিব, তাহলে নিব না। প্রথমে ধরে নিবে হ্যাঁ ইওর ক্লেম ইজ রাইট, তখন তোমাকে কি কিসে নামাবে? টেস্টে নামাবে। টেস্টে নামাবে, তোমাকে খেলতে দিবে, টেস্ট করবে যে স্ট্যান্ডার্ড যে ম্যাচগুলো আছে সেখানে। ম্যাচে যদি তুমি দেখো যে হ্যাঁ তুমি এটা কোয়ালিফাই করো, তোমাকে স্থান দিবে, আদারওয়াইজ ওখান থেকে তোমাকে বলবে যে না, ইউ আর নট সুইটেবল ফর দ্যাট টিম। তখন এরকম ওই জাজও বিভিন্ন তথ্য প্রমাণ, বিভিন্ন জনের সাক্ষী এগুলো নিয়ে তার সম্বন্ধে একটা ডিসিশন নেবে, কিন্তু প্রথমে তাকে গিলটি বলার রাইট জাজের নাই, কারোরই নাই। এই জন্য তাকে প্রথমে ভালো ধরে নিতে হবে। কিন্তু এই যে মনে করো যে বিভিন্ন তথ্য প্রমাণ যে নিল, এগুলো হলো স্যাম্পল, তার যে নিয়ম কানুনের বই আছে ওগুলো হলো স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর, ওই প্রসিডিওর অ্যাপ্লাই করে তখন সে বলবে যে হ্যাঁ তুমি এই ধারা মতে এই কাজগুলা করার কারণে তোমাকে 5 বছরের জেল দেওয়া হলো, অথবা তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনিত হইলো, সে আনা হয়েছে, সেগুলো কোনো প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয় না, এই জন্য তুমি একজন ইনোসেন্ট পিপল, তোমাকে খালাস দেওয়া হবে। ঠিক আছে? তো আমরা এটা হলো একটা সোশ্যাল সায়েন্স বা একটা মানে এক্সাম্পল দিলাম, কিন্তু আমরা যখন নাল হাইপোথিসিস ধরবো, কোন একটা স্টেটমেন্ট ধরবো, অলওয়েজ উই হ্যাভ টু বি ইন পজিটিভ। অথবা সাপোজ ধরলাম তুমি রুইয়ের একটা ভ্যারাইটি বের করলাম, শুধু রুই বলতেছি, তাহলে আমরা বললাম এখন কাতলা। সাপোজ তুমি বললা যে কাতলা মাছের একটা ভ্যারাইটি তুমি ইয়ে করছো, যেটা হলো ওয়েট বেশি গেইন করে অ্যাজ ইউজুয়াল ভ্যারাইটির সাথে চেয়ে, তখন তুমি কি করবা যে তুমি ওই ভ্যারাইটিটা তুমি ইয়ে করলে টেস্ট তো করতে হবে, তাছাড়া তো ফার্মার্স ফিল্ডে গেলে লস হয়ে যাবে। ঠিক আছে? তুমি ক্লেম করলা যে না এই 6 মাসে এই কাতলার ওজন 2.5 কেজি হয়ে যায়, এক্সিস্টিং যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো যতই খাওয়া 2 কেজির উপরে হয় না। সাপোজ তুমি এটা ক্লেম করলা, সমস্ত কৃষক, সমস্ত মৎস্য চাষিরা তোমার ভ্যারাইটি নিয়ে চাষ করলো, এবং 6 মাস পরে সব খাওয়ানো শেষে দেখলো তুমি 2.5 কেজি ক্লেম করছো, তোমার ওয়েট 2-1.5 কেজির বেশি হয় না। তখন যদি তুমি ওখানে যাও সায়েন্টিস্ট হিসাবে, তোমার কি করবে কৃষকরা? কি করবে বলো? কি করবে বলো? সিম্পল কথা। কৃষকরা বকবে না, শুধু তোমার মধ্যে দেখেছি। আচ্ছা, তো এখন যদি তাহলে তোমাকে কি করতে হবে? আমি ক্লেম করলাম আমার ভ্যারাইটিটা এই, তোমাকে নিজে একটা এক্সপেরিমেন্ট সেট করে তোমাকে বিভিন্ন ভাবে ট্রায়াল দিয়ে এই জিনিসটা দেখতে হবে যে আসলে 2.5 কেজি হয় কিনা। তখন যদি তুমি দেখো যে 95% মাছের ওয়েট 2.5 কেজি হয়। টাইম শেষ হয়ে গেছে, কিন্তু আমরা তো শুরু করছি পরে একটু ইয়ে হয়ে গেছে। আমি একটু যে বলি যে তুমি যখন তোমার এক্সপেরিমেন্টে 95% মাছের ওয়েট আসলে তোমার ক্লেম অনুযায়ী হয়, তখন তুমি এটা ফার্মার্স ফিল্ডে যেতে পারো। এখন যখন তুমি টেস্ট করবা, তখন তুমি ধরে নিবা নাল হাইপোথিসিস 80 ইকুয়াল টু মিউ, মানে তুমি যে ভ্যারাইটি ডেভেলপ করছো তার মাছের ওজন, তার সেই মাছের পপুলেশনের ওয়েট মানে 2.5 কেজি হবে। মিউ হলো পপুলেশনের ওয়েট ইকুয়াল টু 2.5 কেজি। এটা হলো তোমার নাল হাইপোথিসিস হবে। এখন তুমি প্রমাণে নামো, তুমি পুকুরে যাও, চাষ করে তুমি স্ট্যাটিস্টিক্যাল প্রসেসের ভিতরে মাধ্যমে তুমি দেখো যে আসলে সেটা হয়েছে কিনা। যদি হয় তুমি এটা ফার্মারকে বলবা, অ্যাসিওর করবা যে হ্যাঁ তাই হবে, আর যদি তা না হয় তাহলে তুমি যাবা না, তোমার ক্লেম তুমি করবে না। এই হলো নাল হাইপোথিসিস। আমরা এই অল্টারনেটিভ হাইপোথিসিস বলেই শেষ করবো, কারণ নাল হাইপোথিসিস হয়ে গেছে। এখন অল্টারনেটিভ হাইপোথিসিস মানে তুমি যে ক্লেমটা করলা সেটা যদি না হয়ে থাকে, তাহলে কি হবে? অন্য আরেকটা জিনিস হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, সেটা মানে তুমি যে ক্লেম করলা 2 কেজি বা 2.5 কেজি তোমার কাতলার ওজন হবে, তাহলে সেটা যদি তোমার কথা সত্য হয় তাহলে 2 কেজি হবে, আর যদি সত্য না হয় তাহলে কি হবে? 2 কেজিও হতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে, কম হতে পারে, তাই তো? বেশি হতে পারে, কমই হতে পারে।
এখন তোমার স্টেটমেন্টের এগেইনস্টে যে জিনিসটা হতে পারে সেটা যে হাইপোথিসিস সেটাই হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে এই যে অল্টারনেটিভ হাইপোথিসিস দেখো, any other hypothesis rather than the null hypothesis is called alternative hypothesis এবং it is denoted by H1 or HA। তাহলে এই অল্টারনেটিভ হাইপোথিসিস এটা যদি নাল হাইপোথিসিস হয় এই যেটা, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস হলো এটা কি হতে পারে, আমি যেটা ক্লেম করলাম সেটা হতেও পারে নাও হতে পারে, সেটার জন্য অল্টারনেটিভ হাইপোথিসিস হবে হলো এইচ মিউ ইজ নট ইকুয়াল টু মিউ জিরো। আর সেটা না হলে কি বেশি হতে পারে, বেশি হলে সেটা হবে মিউ ইজ গ্রেটার দ্যান মিউ জিরো। মিউ জিরো কিন্তু স্পেসিফাইড ভ্যালু, যেমন ওই যে আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে 2.5 কেজি অফ কাতলা। আর এটা কি হতে পারে অল্টারনেটিভ, আরেকটা কি হতে পারে মিউ ইজ লেস দ্যান অফ মিউ জিরো হতে পারে। তো এটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। মিউ ইজ গ্রেটার মানে নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটা টু টেইল অল্টারনেটিভ, আর এটা হলো ওয়ান টেইল অল্টারনেটিভ, আর এটা হলো রাইট টেইল অল্টারনেটিভ, এটা হলো লেফট টেইল অল্টারনেটিভ। ঠিক আছে, এখন বলো তোমাদের কোন কোন লেকচার আমি দিই নাই, এখন মেইল করব তোমাদেরকে। নরমাল কোয়েশ্চন সবগুলোই দিছি। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমরা একটু আগে এই জিনিসগুলো তোমাদেরকে আবার প্রোভাইড করব। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে আমরা এখানেই রাখতে চাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।